আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 18। তারপর জানিয়ে দিব আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র সেন্টকম। আরও জানিয়ে দিব বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন পানামা উত্তেজনা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, সৌদিতে যা বললেন এরদোয়ান। ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইসরায়েল যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর একজন কমান্ডার। সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার হোসেন দাঘিগি বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরানে ইসরায়েলি হবে তেহরানের প্রথম লক্ষ্য। দাঘিগি আরও বলেন, ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ও আত্মরক্ষাভিত্তিক। তবে তিনি সতর্ক করে বলেন, যে কোনো যুদ্ধ শুরু হলে তার প্রতিক্রিয়া হবে অনিশ্চিত ও ব্যাপক। খবর ইরান ইন্টারন্যাশনালের। আইআরজিসি এর এই কমান্ডারের ভাষ্য, আমাদের কৌশল প্রতিরোধমূলক ও আত্মরক্ষামূলক, যা শত্রুর উপর বড় ধরনের ক্ষতি চাপিয়ে দিতে সক্ষম। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এমন হবে যে শত্রুপক্ষ তা হিসাব করতে পারবে না এবং সংঘাতের পরিসর হবে আরও বিস্তৃত। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA। সূত্রের মতে একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিন সহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোট্রা দ্বীপের পূর্বে এদেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসেবে বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক 1400 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। ইরানি কর্তৃপক্ষ যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন, তখনই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেননি। যদিও যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলে স্থানীয় সময় সোমবার 2 ফেব্রুয়ারি ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 18। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের তুফা এবং জেইতুন এলাকায় নিহত হয়েছেন 11 জন। হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মানেনি ইসরায়েল। প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে দেশটি। গত 24 ঘণ্টা গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার পাশাপাশি পশ্চিম তীরের জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে প্রায় 18 মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকা পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস। নিজ ভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফা সীমান্ত খুলে দেওয়ার পর এখন পর্যন্ত মাত্র 5 জন মুমূর্ষ রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। প্রায় 2 বছর পর গত রোববার 1 ফেব্রুয়ারি গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পরীক্ষামূলকভাবে পুনরায় খুলে দেয় ইসরায়েল। তবে রাফা দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রায় 50 জন গাজায় ঢোকার কথা থাকলেও মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত পর্যন্ত মাত্র 3 নারী ও 9 শিশু প্রবেশ করতে সক্ষম হন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা 50 জনের মধ্যে মাত্র 5 জন রোগী ও 7 জন স্বজন মিশরে যেতে পেরেছেন। আজ বুধবারের জন্য রাফা ক্রসিং দিয়ে রোগী ও আহতদের বহির্গমন বাতিল করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র বলেছেন, আজ সকালে তাদেরকে জানানো হয়েছে যে রাফা ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কাজ আজকের জন্য বাতিল করা হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে।
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র সেন্টকম। আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন মঙ্গলবার একটি মার্কিন F-31C যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট ছিল না এবং মার্কিন বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছিল। মার্কিন পক্ষ জানায় ভূপাতিত ড্রোনটি ছিল ইরানের শাহেদ 139 মডেলের। তখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এই ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম জানায় আন্তর্জাতিক জলসীমায় এইটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রোনটি এর আগে বিপ্লবী গার্ড বাহিনীর কাছে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল বলেও দাবি করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার উদ্যোগ চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার জানিয়েছেন হুমকিমুক্ত ও ন্যায্য পরিবেশ থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাতে তিনি প্রস্তুত। আগামী শুক্রবার আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্লেষকদের মতে ড্রোন ভূপাতিতের ঘটনা উত্তেজনা বাড়লেও আলোচনার পরিকল্পনায় তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসেনি। তবে পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে। মার্কিন চাপের মুখে পানামা সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠান সিকে হাচিসানের চুক্তি বাতিল করলে এই উত্তেজনা দেখা দেয়। পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে। চীনের হংকং ভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসন এসব তথ্য জানিয়েছে। বুধবার দেওয়া এক বিবৃতিতে সিকে হাচিসন জানিয়েছে তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাও বিষয়ক দফতর পানামার রায়কে অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার ওই দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দফতরটি আরও দাবি করেছে ন্যায্য ও সুবিচার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত সক্ষমতা ও উপায় রয়েছে। এতে সতর্ক করে বলা হয় যদি পানামা এই রায় কার্যকরে অগ্রসর হয় তাহলে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে। এদিকে গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনা বিবৃতিতে বলা হয় একটি দেশ ধমক ও চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। উল্লেখ্য পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় 40% কন্টেইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 5% পরিচালিত হয়। খালটির নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র, যা প্রায় 1 শতাব্দী পরিচালনার পর 1999 সালে পানামার কাছে হস্তান্তর করা হয়। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, সৌদিতে যা বললেন এরদোয়ান। সৌদি আরবে সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। প্রভাবশালী সৌদি সংবাদপত্র আশারাক আল আওসাদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। এরদোয়ান জানিয়েছেন আঙ্কারা তেহরানের ওপর যে কোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী। তারা চান এই অঞ্চলের সংকটে সমাধান হোক কেবল কূটনৈতিক পথে। সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্যে আর কোনো নতুন যুদ্ধ বা ধ্বংসযজ্ঞ সহ্য করার অবস্থায় নেই। তিনি মনে করেন সংঘাত এড়িয়ে শান্তি ফেরাতে একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এরদোয়ান বলেন কোনো পক্ষ বা ব্লকের স্বার্থ না দেখে একটি অংশীদারিত্বমূলক অবস্থানের ভিত্তিতে এই সংকট মোকাবিলা করতে হবে। তুরস্ক ইতিমধ্যে সৌদি আরব ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে এই বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।